হালকা বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু। আমরা গোয়ালন্দ দিয়ে যাব রাজবাড়ির রাস্তা দিয়ে। ওকে, তো বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় জেলা, আমাদের এই 64 ডিস্ট্রিক্ট পার্ট 1-এর তৃতীয় জেলা রাজবাড়ি রোড ট্যুর। তো আশা করি আমার সাথে আপনারা এনজয় করবেন। এর মাঝে আমরা রাজবাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জানতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই জন্য আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনার গতানুগতিক আলোচনার জন্য আপনাকে সবসময় স্বাগত জানাই। আমরা N7 ধরে চলছি। তো এই চলার মাঝেই চলুন জেনে নেই মানিকগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য এবং এর যাবতীয় সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে, যা আমি গুগলের মাধ্যমে রিসার্চ করে বের করেছি এবং আমাকে সাহায্য করছে উইকিপিডিয়া অনেক গভীরভাবে। চলুন এবার রাজবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। বর্তমান রাজবাড়ি জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর অঞ্চল রাজশাহীর জমিদারির অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারির চিহ্ন হিসাবে রাজবাড়ি জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলায় একসময় যশোর জেলার অংশ ছিল। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়িকে এর অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রাজবাড়ি জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1859 সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ি নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়িতে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয়। 1807 সালে ঢাকা জালালপুরে হেডকোয়ার্টার ফরিদপুর স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুর অন্তর্ভুক্ত হয়। 1850 সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হয়। গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলার অধীনে ছিল। 1983 সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়িকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। 1983 সালের 18 জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার পরে রাজবাড়ি উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়িতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। সে থেকে জেলায় রূপান্তরিত হয়। এবার রাজবাড়ি জেলার নামকরণ সম্পর্কে, মানে কিভাবে রাজবাড়ি জেলার নাম রাজবাড়ি হলো, সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। রাজবাড়ি রাজা সূর্যকুমারের নামানুসারে করণ করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজার আছে রাজবাড়ি সেই রাজা নেই, কিন্তু রাজবাড়ি জেলার রাজার সে ঐতিহ্য ধারণ করে আছে আজও। পদ্মা, হরাই, গড়াই, চন্দনা, কুমার আর চত্রা পলিবাহিত এককালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ি জেলা। 1984 সালের 1 মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ি জেলায় রূপান্তরিত হয়। তবে কখন থেকে ও কোন রাজার নাম অনুসারে রাজবাড়ি নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলার রেল ভ্রমণ পুস্তকের 109 পৃষ্ঠায় রাজবাড়ি সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় 1666 খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খান বাংলার ঢাকার সুবেদার নিযুক্ত হয়ে আসেন। এ সময় এ অঞ্চলে পর্তুগিজ জলদস্যুদের দমনের জন্য তিনি সংগ্রাম শাহকে নাওয়ারা প্রদান করে পাঠান। তিনি বাণীবহতে স্থায়ীভাবে বসবাস করেন এবং লালগোলা নামক স্থানে দুর্গ নির্মাণ করেন। এই লালগোলা দুর্গই রাজবাড়ি শহরের কয়েক কিলোমিটার উত্তরে বর্তমানে লালগোলা গ্রাম নামে পরিচিত। সংগ্রাম শাহ তার পরিবার পরবর্তীকালে বাণীবহরের নাওয়ারা চৌধুরী হিসাবে পরিচিত হয়ে ওঠেন। L.N. মিশ্র তার পুস্তকে উল্লেখ করেন যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজ কাচারি ও প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমানে রাজবাড়ি এলাকাকে কাগজে কলমে রাজবাড়ি লিখতেন। লোকমুখে এটা প্রচলিত। ওই পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসেবে রাজবাড়ি নামটি লিখিত পাওয়া যায়। উল্লেখ্য যে রাজবাড়ি রেল স্টেশনটি 1890 সালে স্থাপিত হয়। ঐতিহাসিক আনন্দনাথ রায় ফরিদপুরের ইতিহাস পুস্তকে বাণীবহর বর্ণনায় লিখেছেন, নাওয়ারা চৌধুরীগণ 5 থুপি থেকে প্রায় 300 বছর পূর্বে বাণীবহে এসে বসবাস শুরু করেন। বাণীবহ তখন ছিল জনাকীর্ণ স্থান। বিদ্যবাগীশপাড়া, আচার্যপাড়া, ভট্টাচার্যপাড়া, সেনহাটিপাড়া, বসুপাড়া, বেনেপাড়া, নুনেপাড়া নিয়ে ছিল বাণীবহ এলাকা। নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ি নামে অবহিত ছিল। মতান্তরে রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ি নামকরণ করা হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার কর্মচারী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাগবজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মীগুলো এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দিগেন্দ্র প্রসাদ এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার 1885 সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। রাজবাড়ি রেল স্টেশনের নামকরণ করা হয় 1890 সালে।
বিভিন্ন তথ্য হতে এটা জানা যায় যে রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ রাজা সূর্যকুমারের নামানুসারে করার দাবি তোলা হলেও বনিবহের জমিদারগণ এর প্রবল আপত্তি তোলেন। উল্লেখ্য, বর্তমানে যেই স্থানটিতে রাজবাড়ী রেল স্টেশন অবস্থিত উক্ত জমির মালিকানা ছিল বনিবহের জমিদারগণের। তাদের প্রতিবাদের কারণেই স্টেশনের নাম রাজবাড়ি থেকে যায়। এ সকল বিশ্লেষণ থেকে ধারণা করা যায় রাজবাড়ি নামটি বহু পূর্ব থেকে প্রচলিত ছিল। এলাকার নাওয়ারা প্রধান জমিদার প্রতিপত্তিশালী ব্যক্তিগণ রাজা বলে অভিহিত হতেন। তবে রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকুলের বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে সমাধিক পরিচিত ছিল। এভাবেই আজকে রাজবাড়ির সৃষ্টি। এবার চলুন রাজবাড়ির মুক্তিযুদ্ধ মানে 1971 সালে রাজবাড়ির কিছু ইতিহাস সম্পর্কে। 1971 সালের 26শে মার্চ এ জেলা একটি সংগ্রাম পরিষদ গঠিত হয়। 21 ও 22 এপ্রিল পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের পর্যায়ক্রমে 2 জন এবং 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক বাহিনী পাংশা উপজেলার রামকুল ও মাথুরাপুর গ্রামে 10 জন লোককে হত্যা করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নভেম্বর মাসে বালিয়াকান্দি উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এছাড়াও নভেম্বর মাসে রাজবাড়ী সদর উপজেলার আলহাদিপুর গ্রামে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 9 জন পাক সেনা নিহত হয়। জেলার 5টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্থানগুলো হলো গোয়ালন্দ, খানখানাপুর, পাংশা, হাবাসপুরের চর এলাকা, কালুখালী রেল স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তে ও দক্ষিণ পাশে এবং বালিয়াকান্দি। এই ছিল রাজবাড়ির মুক্তিযুদ্ধের সময় সংক্ষিপ্ত ইতিহাস। চলুন এবার আমরা জেনে নেই রাজবাড়ী জেলার কিছু চিত্তাকর্ষক স্থান যেখানে চাইলে আপনারা অবসর সময় কাটাতে পারেন। বিষয় সাঁওরাইল জমিদার বাড়ি রাজবাড়ী জেলার অন্যতম পুরাতন এবং সমৃদ্ধ জমিদার বাড়ি। এই জমিদারদের তৈরি 1819 সালের বিষয় সাঁওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। মেইন স্ট্রিট, রাজবাড়ী সরকারি কলেজ, ধুনচি গুদার বাজার, পদ্মনদী, শাহ পাহলোয়ানের মাজার, দ্বাদশী মাজার শরীফ, জামাই পাগলের মাজার, নলিয়াজোর বাংলা মন্দির, আবু হেনা পার্ক বাহাদুরপুর, নীলকুঠি, রথখোলা শানমঞ্চ, চাঁদ সওদাগরের ডিবি, কল্যাণ দিঘি, গোয়ালন্দ ঘাট, মুকুন্দিয়া জমিদার বাড়ি। চাইলে আপনি এইসব জায়গায় এবং এছাড়াও আরও বহু জায়গা আছে যেখানে আপনি আপনার অবসর সময় কাটাতে পারেন। এবার চলুন কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যাদের জন্ম হয়েছিল এ রাজবাড়ির মাটিতে। কাজী মোতাহার হোসেন, বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ, অনুবাদক, সাহিত্যিক, দাবারু, সিতারা ইমতিয়াজ জাতীয় অধ্যাপক। কাজী আনোয়ার হোসেন, প্রকাশক। রাজা সূর্যকুমার, জমিদার। কবিরুজ্জামান, বীর বিক্রম। মীর মোশাররফ হোসেন, প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। রশিদ চৌধুরী, চিত্রশিল্প এবং অধ্যাপক। আব্দুল গফুর, 1952 সালের ভাষা সৈনিক। যতীন্দ্রমোহন রায়, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী। সন্তোষ কুমার ঘোষ, একজন বিখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক। রোজিনা, চলচ্চিত্র অভিনেত্রী। এছাড়াও আরও অনেক বিশেষ মানুষ, উল্লেখযোগ্য ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবদান রেখেছে আমাদের বাংলাদেশে, তাদের জন্ম এই রাজবাড়ির মাটিতে হয়েছে। আমি জাস্ট অল্প কিছু বললাম। এই ছিল রাজবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। এই যে পিছনে গাড়িগুলো আসলে হঠাৎ করে যখন কানের কাছে হর্ন দেয় না, খুবই খারাপ লাগে। একটু আগে দিলে কি হয় রে ভাই, একদম কলজাটা পুরো কাঁপায় দেয়। এদিকের জনপদগুলো খুব সুন্দর। সামনে বাজার, কিছুক্ষণ পরপরই বাজার পড়ে। এটা হলো গোয়ালন্দ বাজার। আমরা এখন গোয়ালন্দ বাজারে আছি। পিছনে আরেকটি বাস একটু কেটে চলে যায়। তারা যে কোন জায়গায় দাঁড়ায়, কোন সময় কি করে আল্লাহ পাকে জানে। লাইট নেই, কিছু নেই, খুব বিরক্ত লাগে। আর অটোগুলো তো বাবারে বাবা, মা বাপ ছাড়া যে যার মতন। একটু খালি পাইলাম। এই রাস্তার রাজা হচ্ছে কি এই টমটমগুলো আর অটোগুলো। কিছুক্ষণ পর পর বাস আসছে। এবার আমার এই ব্লগে ব্যবহার করা যেই অ্যাকশন ক্যামেরাটা আছে DJI Action 5 Pro, এটা নিয়ে কিছু কথা বলি, আশা করি ভালো লাগবে। DJI অচিরেই হিরোকে ভিলেন বানিয়ে দেবে, অলরেডি দিয়েছেও। হিরো গোপ্রো ব্যাপারটা হচ্ছে কি ওই যে আইফোন ইউজারের মতন, যারা ইউজ করে তো তারা ইউজই করে। হ্যাঁ, মানে ফ্যান আছে না, অন দ্য ফ্যান টাইপ কিছুটা। বাট একবার যারা DJI ইউজ করছে বা DJI কোনো প্রোডাক্টের স্বাদ নিচ্ছে, আমি হলফ করে বলতে পারি তারা এর মজা খুব ভালোভাবেই পাইছে। যে কোনো কিছু খুব ইউজার ফ্রেন্ডলি হিসাবে কাজ করে। আর তাদের অ্যাপসগুলো খুবই স্মুথ, অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আর Action 5 Proটা তো অসাম, আপনি অনেক রকম কাজ করতে পারবেন। রিভিউ দেখে আসতে পারেন। যদি কেউ নেন, আমি বলবো অ্যাডভেঞ্চার কম্বোটা নেওয়াটাই বেটার। আমি স্ট্যান্ডার্ড কম্বোটা নিয়েছি, যদিও আমি বলে আসছি শোরুমে যে আমাকে এক্সট্রা ব্যাটারি বা 2টা ব্যাটারি যেন আমাকে প্রোভাইড করে, যে কোনোভাবে হোক। নতুন আসছে তো, এখনও ব্যাটারিটা বাজারে আসেনি। বাট সিঙ্গেল ব্যাটারিতে আমি ভালো পরিমাণে ব্যাকআপ পাচ্ছি মোটামুটি। এই যে
মোটামুটি ফুল চার্জ হতে 35 মিনিট সময় লাগে। আর ভিডিও রেকর্ড করা যায় প্রায়, যা দেখলাম 10 মিনিট বা 15 মিনিট ব্লগ করলে তো আপনার যথেষ্ট, ঠিক না? কথা বললে পেঁচার পারলে তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ব্যাকআপ দেয়, ঘন্টাখানেকের উপরে দেয় আমি যা দেখছি। অবশ্য সেটা আপনার ডিপেন্ড করবে আপনার ইসের উপর, ওই আপনার সেটিংসের উপর, আপনি কত রেজুলেশনে করতেছেন বা কী পরিমাণ মানে কি সেটিংস করে রেখেছেন সেটার উপরে। সো আমি মোটামুটি এইচডিতেই রাখি, 180তে রাখি। 4Kতে রেকর্ডিং করলে হয়তো আর একটু কম সময় আপনারা পাবেন, বাট তারপরও ব্যাটারি ব্যাকআপ একদমই খারাপ না। ব্যাটারি ব্যাকআপ যতটুকু একটু কম দিলেও মোটামুটিভাবে চার্জ যেই পরিমাণ দ্রুত হয়, যদি আপনি ভালো কেবল দিয়ে চার্জ দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে। আমরা দেখেন রাজবাড়ির এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। আশেপাশে রাস্তা বড় করবে এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ সাইডে দেখুন আপনি কারেন্টের বিদ্যুতের পিলারগুলো, ঠিক আছে? সো এটা হয়তো বা 4 লেনের হয়ে যাবে অদূর ভবিষ্যতে। সর্বোচ্চ গতিসীমা আছে 25, কতক্ষণ আগে দেখছিলাম 65, কিন্তু এখানে এই যে রিক্সাগুলো এগুলো খুব বিরক্তিকর একটা ফিলিংস দেয়, হঠাৎ করেই ফট করে বামে ডানে চলে আসে কোনো সিগন্যাল ছাড়াই। সো এখানে লেখা আছে ধীরে চলুন 25 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা। আমরা 25-এ তো পারবো না, তার উপরেই চালাচ্ছি। রাস্তার পাশের সাইনগুলো একটু লক্ষ্য রাখলে আপনার চলতে সুবিধা হয়। আমরা একটু পরেই রাজবাড়ি ক্রস করে মাগুরাতে ঢুকবো। আমাদের এখানে আপনি বড় বড় ট্রাকও দেখতে পাবেন, ঠিক আছে? ওভারটেকিং নিষেধ, সামনে মোড় আছে, এগুলো দেখে শুনে ভালো করে চালাতে হবে। ভালো করে ড্রাইভ করলে আপনি ড্রাইভের আসল মজাটা নিতে পারবেন। তাড়াহুড়ো করে বা মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয়, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ না করুক বাইক অ্যাক্সিডেন্ট হলে যদি আপনি মারা যান, মারা তো গেলেনই, আপনার পরিবার একটা বিপদগ্রস্ত হলো, বা আপনার ওয়াইফ থাকলে তারা বিপদগ্রস্ত হলো। আর যদি বেঁচে থাকেন বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার বড় রকমের ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। মানে দেখা গেছে এরকমও হয় যে আপনি আরেকজনের উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন সারা জীবনের জন্য, তখন আপনি বোঝায় রূপান্তরিত হবেন। সো কি দরকার আছে একটু তাড়াহুড়োর জন্য সারাটা জীবন আপনার কান্না করার? তো দেখেন রাস্তাটা কিন্তু মারাত্মক রকম সুন্দর। তো আমরা এখন গোয়ালন্দতে আছি, আর কিছুক্ষণ পরে আমরা মাগুরার দিকে ঢুকবো। কিছুক্ষণ না, মোটামুটি অনেকটাই পথ আছে মাগুরার এক পাশ দিয়ে আমরা চলে যাব। সো সেটা সময় বলে দেবে। এখন আমাদেরকে দেখাচ্ছে আর 78 কিলোমিটার আছে আমাদের নির্ধারিত গন্তব্যস্থান ঝিনাইদহ বাস স্টেশন। ঝিনাইদহ বাস স্টেশন থেকে আমাদের প্রায় আরও 20-30 কিলোর মতন সামনে যেতে হবে। আর আমার শ্বশুরবাড়ি যদি এদিক দিয়ে মানে আপনার যমুনা দিয়ে যাই, সেক্ষেত্রে কুষ্টিয়া থেকে আরও 20-25 কিলো সামনে যাওয়া লাগে। এখানে রাস্তা একটু খারাপ, একটু দেখে শুনে চালাতে হবে, বাট পরিবেশটা ভালো লাগতেছে, এনজয় করতেছি যথেষ্ট পরিমাণ। তো আমাদের 3টা জেলা ঘোরা হয়ে গেল অলরেডি, আর একটা হবে 4টা 5টা হবে আজকে হয়তোবা, দেখা যাক তারপরে কি হয়। তো এইরকম সোজা রাস্তার ভিতরে মাঝখানে যদি একটু ডিভাইডার থাকতো তাহলে ভালো হতো, আর একটু সেফটিভাবে চালানো যেত। হঠাৎ করে যখন কেউ মানে ওই যে বাউলি টাউলি দেয় তো হঠাৎ করে সাকুরা, সো তখন একটু খারাপ লাগে। সামনে আমার ভাতিজা মানে হাজব্যান্ড ওয়াইফ চরম মজা করছে, ওরা খুব মজা পাচ্ছে। বাট ও ভালো চালায়, ওর চালানোর দেখে বোঝা গেল ভালো চালায়। বোঝা গেল বলতে কি আমার থেকে ভালো চালায়, যথেষ্ট পরিমাণ ভালো চালায়, কন্ট্রোল বাকি সব কিছুই খুব সুন্দর। যদিও চিপা চাপা দিয়ে একটু বেশি ঢুকে, মানে চিপা চাপাটা একটু বেশি বুঝে, তারপরে ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে। এই যে পিছন থেকে গাড়ি পাস হয়ে যায় হঠাৎ করে। প্রাইভেট কারগুলো বেশি চলে, একটু নিরিবিলি রাস্তা তো দেখা গেছে অনেকে একটু শান্তির খোঁজে এই রাস্তা দিয়ে যায়। সো ওভারঅল খুব ভালো। তো রাজবাড়ির এই রাস্তাটা নিয়ে আর কিছু বলার নেই, যদি আপনারা চান এই দিক থেকে একটু ঘুরে যেতে পারেন। তো আমরা রাজবাড়ি রোড ট্রিপটা এখানেই শেষ করতে এসেছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই গতানুগতিক সমালোচনার জন্য আপনাদের স্বাগতম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো ইনফরমেশন আমার ল্যাক হয়ে থাকলে তা কারেকশন করে দিবেন অবশ্যই। তো
পরবর্তী ডেস্টিনেশনের ভিডিওর জন্য ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।